স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা বিষয় ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যে খবর আপনার শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এবং দর্শক, আপনারা সাথে আছেন এবং বিভিন্ন সময়ে আমাদের খবরে নানা রকম আলোচনার মধ্যে অতিথিরাও যুক্ত হবেন পর্যায়ক্রমে। এরই মধ্যে আশা করি সংযুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। সেটি হচ্ছে মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অ্যাডভোকেট হাসনাত কায়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী, এবং এনসিপিরও জাবেদ রাসিন যুগ্ম আহ্বায়ক, তিনিও যুক্ত হবেন আশা করি। আমরা একটু অন্যান্য অতিথিরা যুক্ত হবার আগে মাসুদ কালাম, আপনার সাথে যদি আমরা আসলে শুরু করি, সেটি হচ্ছে যে নতুন আমরা মনোনয়ন দেখলাম বিএনপির পক্ষ থেকে ৩০০ আসনের মধ্যে ২৩৭, এবং এর মধ্যে বেশ কিছু আবার পরিবর্তনও হয়েছে। ৮৩টি খুব সম্ভবত আজকে সর্বশেষ গণমাধ্যমগুলো বলছে ৮৩টি আসনে আবার হয়তো নতুন করে তারা প্রার্থীর তালিকার একটি চিন্তাভাবনা করছে বা পরিবর্তন করছে। খুব ছোট করে যদি আলোচনা শুরু করি, সেটা হচ্ছে যে কেমন হলো এই বিএনপির প্রার্থীর ক্ষেত্রে যাদেরকে তারা এখন পর্যন্ত মনোনয়ন দিয়েছেন। মানে আমি এই যে কটা দেখেছি আমার কাছে এটা ভালো মন্দ মিলিয়ে আছে, ভালোটাই বেশি। মানে ওনারা নতুনদেরকে জায়গা দিতে চেয়েছে, একদেরকে, এবং কিছু বয়স্ক লোক আনা হয়েছে, যারা অসুস্থ আছেন সেরকম লোককেও আনা হয়েছে। তো ওনাদের দীর্ঘদিনের যে অবদান দলের প্রতি, সেটা হয়তো মাথায় রেখে আনা হয়েছে। কিন্তু একটা জিনিস হলো কি, দেখেন আমি একটা কথা বলি, আমার যেটা নিজে মনে করি, যে এই দেশটা কিন্তু একটা বড় কেক না, যে আমি একটা বড় কেক পাইছি, আমরা একটা কেকটা পাইছি, আসলে কেকটা ভাগ বাটোয়ারা করে নিই, বিষয়টা কিন্তু তা না। দেশটা হলো একটা বিশাল জনগোষ্ঠীর সমষ্টি। আপনারা নির্বাচন করছেন কেন? চেয়ারগুলি দখল করার জন্য না, আপনারা নির্বাচন করছেন এই দেশের মানুষের সেবা করার জন্য। এই যে ফিলোসফিটা, এটা যতদিন পর্যন্ত আপনি মাথায় নিতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি যত বড় দলই হন না কেন, জনগণের মনের মধ্যে জায়গা করে নিতে পারবেন না। আমরা নির্বাচন দেখেছি এর আগে, দেখেন সর্বশেষ নির্বাচন হয়েছে আমার বিবেচনায় ২০০৮ সালের ডিসেম্বরে। পরের নির্বাচনগুলি আসলে কোনো নির্বাচনই মনে করি না। তো ২০০৮ সালের নির্বাচন ধরি, অথবা বিএনপি যে নির্বাচনে সর্বশেষ জিতেছিল ২০০১ সালের নির্বাচন, আমি যদি সেটাকেও বিবেচনায় নেই, ২০০১-এর নির্বাচনের যে আপনার যে টেন্ডেন্সিটা ছিল, যে ধারণা ছিল জনগণের সঙ্গে, মানে দলের নেতাদের সম্পর্কের যে ধারণাটা ছিল, সেটা কিন্তু এখন আপনি খুঁজে পাবেন না। সেই হুজুগটা এখন চলে গেছে কেন? এখন কিন্তু মানুষ প্রশ্ন করতে শিখছে। এই ২৪-২৫ বছরে অনেক কিছু দেশে ঘটে গেছে, দেশে কেবল না, সারা দুনিয়াতে ঘটে গেছে। মানুষ কিন্তু এখন প্রশ্ন করে। আপনি আমাকে একটা কথা বললেন, আমি সঙ্গে সঙ্গে কিন্তু গুগল করে দেখে নেব যে ঘটনাটা আপনি ঠিক বললেন কি মিথ্যা বললেন। এটা বুঝতে আমার ১ মিনিটও সময় লাগবে না। এখন আবার এআই চলে আসছে, হুটহাট মানুষ চেক করতেছে। কাজে আপনি কিছু একটা, আপনি নেতা, আগে হয়তো কি নেতা উপরে বসতেন, উনি বলতেন, আমরা নিচে বসে শুনতাম আর হাততালি দিতাম, ওই দিন গুজার গিয়া। এখন উল্টা হবে, ভোট তো ইলেকশন হবে, ভোট চাইতে যাক না, ভোট চাইতে যাক। আজকাল রিক্সাওয়ালারাও ওই ২০ টাকা খরচ করে এমবি কিনে, এমবি কিনা সে দুনিয়ার সঙ্গে যোগাযোগটা করে। এবার ওই নেতারা বলবে না, জনগণ নেতাদেরকে বলবে তোমার কাছ থেকে আমি কি চাই। ওইটা দেওয়ার যার ক্ষমতা না থাকবে, তারা এই নির্বাচনে খারাপ করবে। যার প্রমাণ আমরা কিছুটা পেয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে। ডাকসু জাকসু কে জিতলো? আমরা তো ইউনিভার্সিটিতে পড়তাম এক সময় ভাই, আমরা কখনো চিন্তা করতাম যে মেয়েদের হলে ছাত্র শিবির জিতবে? আমরা কখনো চিন্তা করছি মেয়েদের হলে কেন জিতছে? মেয়েরা চেয়েছে যে তুমি আমাকে নিরাপত্তা দিবে কিনা সেটা বলো। আমি তোমাকে ভোট দিলে আমি কি বুলিংয়ের শিকার হবো কিনা সেটা আমাকে বলো। তারা এই নিরাপত্তার জায়গা থেকে পেয়েছে, খালি মুখে বললে হবে না, কিন্তু সে যাদের প্রতি তার সেই প্রত্যয়টা জন্ম নিছে যে না, ওর কাছে গেলে নিরাপত্তা পাবো, সেই এখানে আদর্শ পরে আলাপ। আদর্শ তো সবারই ভালো, যখন কেউ খাতা কলমে আদর্শ লেখে, কেউ খারাপটা লেখে না, ভালোটাই লেখে। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যা লিখছেন
আপনার ব্যক্তিগত জীবনাচরণে তার কতটুকু প্রভাব পড়ছে, কতটুকু রিফ্লেকশন হচ্ছে, এটা আমি দেখতে চাই। মানে অর্থাৎ একজন নেতার ভিতরে সাধারণ মানুষ যে গুণটা সবার আগে আসলে দেখতে চায় যে সে তার দেশের মানুষের জনগণকে নিরাপত্তা দিতে পারবে কিনা, তার কর্মসংস্থানের জায়গাটা নিশ্চিত করতে পারবে কিনা, সে শান্তিমতো সারাদিন অফিস শেষ করে আসলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে কিনা, এই বিষয়গুলো আসলে বারবারই সামনে আসে যখন নির্বাচন আসে। আমাদের সাথে যেহেতু বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম যুক্ত হয়েছেন, আমরা একটু তার কাছে আলোচনাটি দিয়ে শুরু করতে চাই আবারও। সেটি হচ্ছে আপনারা প্রার্থীর এর মধ্যে তালিকা ঘোষণা করেছেন, কম বেশি আমরা সবাই জানি। আবার নতুন করে আজকে আমরা গণমাধ্যমে দেখলাম অনেক আসনের আবারও নতুন করে আপনারা ভাবছেন যে হয়তো যাদেরকে আগে মনোনয়ন দিয়েছেন সেখান থেকে সরিয়ে নতুন আরও অনেকেই হয়তো আপনারা যুক্ত করবেন, এরকম একটি খবরও আসলে আছে। আর বেশ কিছু আসনে তো এখনও আপনারা প্রার্থী দেননি। প্রথমত কেন হচ্ছে এখনও প্রার্থীর পুরোপুরি 300 আসনে দেওয়া গেল না? এটা কি জোটের কোনো ধরনের হিসেব নিকেশ আছে কিনা, যদিও আপনারা এখনো বলেননি কারোর সাথে আপনারা জোট করছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আসলে আমার সাধারণ মানুষ বারবারই বলে যে এখন নেতাদের কাছ থেকে আসলে তারা কি চায় সেটি নেতাদেরকে আসলে প্রথমে জানতে পারতে হবে। আপনারা যেসব প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন সেই গুণাবলী, সেই বোধের বিষয়টা আসলে সেই সব নেতাদের মধ্যে আছে কিনা? বিএনপি একটি বিশাল দল, বিশাল দল। বিএনপির প্রতিটা সিটে 3জন 5জন 10 জনও কোথাও মানে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে এবং সুযোগ্য প্রার্থী আছে। কাজে সেখান থেকে বাছাই করা তো স্বাভাবিকভাবেই একটু কষ্ট। আবার তারপরে যেটা আপনি বললেন যে জোট, আর এটা তো গতকালকে মহাসচিব যখন ডিক্লেয়ার করেন, মনে হয় আপনারা শুনেছেন সেটা, যে আমাদের সাথে যারা জোটে ছিল বা আমাদের একই সাথে আন্দোলন করেছি তাদের ব্যাপারেও কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তাদেরকেও কিছু সিট দিতে হবে, এটা তো স্বাভাবিক। আর আরেকটা হলো যে এটা কিন্তু বলাই হয়েছে যে এটা আমাদের প্রাথমিক তালিকা, এবং গতকালকে দেওয়ার সময় কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্থায়ী কমিটি যে কোনো সময় এগুলো পরিবর্তন করতে পারে। তো এটা তো বলেই দেওয়া হচ্ছে প্রথমে, কাজে এটা অবাক হওয়ার কিছু নাই। আর আরেকটা হলো যে স্বাভাবিক আমি যেটা বললাম যে এখানে প্রার্থী দিতে যে কিছুটা তো মানে মানে এতগুলো 300 আসনে প্রার্থী চূড়ান্ত করতে যে সেখানে তো কিছুটা তো পরিশ্রম বা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তো অসহ্য হবেই। তবে একটা জিনিস যেটা মাথায় রাখা হয়েছে যে দেখেন এখানে কোনোভাবেই যাতে মানে একটা খেয়াল রাখা হয়েছে যে কোনোভাবেই যে জাতীয় সংসদটা তো আজকে আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন এবারে নির্বাচনটা তত সহজ নির্বাচন না। এই নির্বাচনটা তো আওয়ামী লীগ আমলের আমি আর দামি নির্বাচন না, বা নিজেরাই নিজের আত্মীয় স্বজন দিয়ে নির্বাচন। কাজে এবার নির্বাচনটা আমরা আশা করি যে একটা ভালো নির্বাচন হবে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেইখানে প্রার্থীতা তো সেইভাবে যাচাই বাছাই করে দিতে হবে যে যাদেরকে দেওয়া হবে তারা যাতে জয়লাভ করতে পারে। আর আরেকটা কথা আমাদেরকে মনে রাখা দরকার যে আসলে জাতীয় সংসদের চরিত্রটাই আজকে নষ্ট হয়ে গিয়েছিল, যেটা বিগত এই 17 বছরে মানে এটা একটা ব্যবসায়ীদের ক্লাবের মতো মানে জাতীয় সংসদটা হয়ে গিয়েছিল। কাজে সেখান থেকে অনেকে হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না, কিন্তু সত্যিকার অর্থে জাতীয় সংসদের চরিত্রটা যখন হবে যে ওটা এলাকার ইজারাদার হবে না। আগে তো ছিল যে সংসদ সদস্য হয়েছে সে ওই এলাকার ইজারাদার হয়ে গেছে, তার ব্যবসা, তার টেন্ডার, তার যত কিছু সবকিছুর মালিকানা তার নামে চলে গেছে। কিন্তু এটা তো আসলে পার্লামেন্ট সদস্যদের সেই দায়িত্ব না। পার্লামেন্ট সদস্যদের দায়িত্ব আর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে তো পার্থক্য আছে, কিন্তু সেটা তো আগে একাকার হয়ে গেছে, সবকিছু পার্লামেন্ট সদস্যের নিয়ন্ত্রণে চলে আসছিল। তা আজকে পার্লামেন্ট সদস্য যে হবে এটা আইন প্রণেতাদের পার্লামেন্ট, আইন প্রণেতার সদস্য হবে, সেই বিষয়টা তো প্রথম আজকে সদস্যগুলোর মধ্যে সেই এইটা আসতে হবে, তাদের অনুধাবন সেটা করতে হবে। সেগুলোর মধ্যে দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করেই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এবং তারপর যদি কোথাও কোনো সংশোধন করতে হয় তাহলে তো দল সেই অধিকার রাখেই। হ্যালো, জি হাসান কায়েম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আগামী নির্বাচন ঘিরে আপনার কি কোনো জোটের সাথে জোটবদ্ধ হচ্ছেন কিনা কোনো দলের সাথে, সেই বিষয় নিয়ে মানুষের একটু জানার আগ্রহ আছে, বিষয়টা একটু পরিষ্কার করে যদি বলতেন। না এটা তো ধরেন আমাদের তো নির্বাচনী জোট,
সালাম ভাই, মানে সালাম ভাই প্রশ্ন, সালাম ভাই বলতেছেন নাকি আমি বলবো? না না, আপনি বলেন, প্রশ্নটা আমাকে বলছেন। আচ্ছা। তো বলেন। গণতন্ত্র মঞ্চ একটা জোট, আর আমরা আগের আন্দোলনে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল জোটবদ্ধ না হয়েও আমরা যুগপৎ ধারায় আন্দোলন করছি, এবং সেই আন্দোলনের ভেতর দিয়ে আমাদের একটা রাস্তার ঐক্য, রাস্তার বন্ধুত্ব আছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ এখনো পর্যন্ত ফ্যাসিবাদের যে ঝুঁকির মধ্যে ছিল সেটা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয় নাই। সেই জন্য আমরা যারা রাজপথে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, তাদের মধ্যে এক ধরনের একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা কোনো জোটে এখন নাই। গণতন্ত্র মঞ্চকে আপনি ভাবতে পারেন একটা জোট। আমরা এই জোটগতভাবে নির্বাচন করার কথা ভাবতেছি। আমাদের জায়গা থেকে আমরা কিছু প্রার্থীতা ঘোষণা করছি অলরেডি, আরো কিছু প্রার্থীতা আমরা কয়েকদিনের মধ্যে। আপনারা নিজেরাই কি তাহলে মানে এককভাবে আপনারা গণতন্ত্র মঞ্চে যেসব দলগুলো আছে আপনারা সেখানে নতুন কোনো দল যুক্ত হবে, নাকি আপনারা এখন যারা আছেন তারাই নির্বাচনে অংশ নিতে আমরা চাচ্ছেন? গণতন্ত্র মঞ্চকে আরো বিস্তৃত করারও চেষ্টা করব, সে আলাপ আলোচনাও চলতেছে। আবার পাশাপাশি বৃহত্তর কোনো আরো অন্যান্য জোটের সাথে আলোচনাও হইতে পারে। এটা এখনই শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, কিন্তু প্রধানত গণতন্ত্র মঞ্চের নিজের যেটা আছে এটা হচ্ছে গণতন্ত্র মঞ্চ মঞ্চগতভাবে একটা নির্বাচনের প্রস্তুতি তার দিক থেকে আছে এবং সেটা নিচ্ছে। তাহলে সামনের দিনগুলোতে আমরা জোটের সাথে আপনাদের দেখতে পাবো, নতুন কোনো দলও হয়তো আপনাদের সাথে যুক্ত হবে, তেমনটাই আপনি বলছিলেন। জাভেদ রাসেল, আপনি আছেন আমাদের সাথে, তবে বিরতি একটু নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো। এনসিপির অবস্থান আমরা একটু জানবো, আলোচনা আর একটু নিশ্চয়ই বৃহৎ আকারে হবে। দর্শক আছেন একাত্তর জার্নালে, নিশ্চয়ই বিরতির পর আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমরা সংবাদ শিরোনামগুলো শুনছিলাম, বেশিরভাগই আসলে রাজনীতি, নানা রকম খবরাখবর আছে। জাভেদ রাসিন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এরই মধ্যে আপনাদের দলের আহ্বায়ক তিনি ঘোষণা দিয়েছেন, নাহিদ ইসলাম, যে ৩০০ আসনেই আপনারা প্রার্থী দেবেন। ৩০০ আসনের প্রার্থী আপনাদের কি প্রস্তুত আছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনো আমাদের যেহেতু আজকে আমাদের দলের নিবন্ধনটা চূড়ান্ত হলো, আমরা নিবন্ধন পেয়েছি রাজনৈতিক দল হিসেবে, এবং প্রতীক নিয়ে আমাদের একটা দীর্ঘদিন আমাদের একটা ঝামেলা চলছিল নির্বাচন কমিশনের সাথে, সেই জায়গাটাও আসলে মীমাংসা হয়েছে। তো সব দিক মিলিয়ে আমরা ঠিক গতকালকেই আমাদের নির্বাচন পরিচালনা করার জন্য আমরা একটি কমিটিও প্রস্তুত করেছি এবং সেটিও ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই কমিটির মাধ্যমে সারা বাংলাদেশেই আমরা আমাদের যে সাংগঠনিক বিস্তার রয়েছে সেখান থেকে যে সকল নেতাকর্মী আছেন তাদের মধ্য থেকে এবং তার বাইরেও যারা আছেন, বিভিন্ন বিশিষ্টজন, ব্যবসায়ী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, আমলা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের থেকেও আমরা প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার একটি কর্মসূচি বা কর্মযজ্ঞ আমরা হাতে নিতে চলেছি এবং সেটি আশা করি খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা একটি আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে সক্ষম হব। আচ্ছা, এর মধ্যে আপনারা বলছেন যে বিএনপির সাথে আপনাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারে নির্বাচনে, জামাতের সাথে কেন হবে না, বা অন্যান্য দলগুলোর সাথে কেন হবে না? এখানে আমরা যদি নির্বাচনের সামনের যে চিত্রটা দেখি, চিত্রটাতে বড় রাজনৈতিক দল তো বিএনপি আছে এবং আমরা যেহেতু গণ অভ্যুত্থান থেকে বেড়ে ওঠা রাজনৈতিক দল এবং গণমানুষের সাথে আমাদের প্রতি যে আকাঙ্ক্ষা, যে চাওয়ার একটা ব্যাপার আছে, সেই জায়গাটায় আমরা মনে করছি যে আমরা বিএনপির সাথেই আমাদের মূল ফাইটটা হবে এবং এখানে বিএনপি বনাম এনসিপি এরকম একটা চিত্রই হয়তো সামনের ভোটে আমরা দেখতে পাবো। তাহলে কি আপনারা এককভাবে নির্বাচন করছেন, মানে বিএনপির সাথে বা জামায়াত বা অন্য কোনো দলগুলো নিয়ে কোনো ধরনের জোট কি করবেন? এখানে আমরা দেখেন জোটের প্রশ্নটা, এটা তো পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয়, এটা আপনার হচ্ছে কৌশলের বিষয়,
এটা সামনে নির্বাচন আসার আগে যে সময়টা আছে, এখানে এখন অনেক সময়, 1-1.5 মাস সময় যদি আমরা বলি, এমনকি তফসিল ঘোষণার পরেও কিন্তু জোটের অনেক হিসাব নিকাশ আসে। সেটা নির্বাচনকে সামনে রেখে, সেটা সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিংবা আমরা যদি আরো বলি যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী যে সব নেতাকর্মী আছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, সবকিছু মিলিয়েই আসলে তখন হিসাব নিকাশ পাল্টে যাবে অনেক কিছুই। সেটা আসলে সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমরা যেহেতু দল হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী আমরা বিস্তার লাভ করেছি, আমরা আমাদের সক্ষমতা যাচাই করার, আপাতত যদি আমরা বলি, আমরা সেদিকে হাঁটছি। আমরা আমাদের সারা বাংলাদেশেই 300 আসনেই আমরা প্রার্থী চূড়ান্ত করার দিকে আমরা মনোযোগ দিচ্ছি। এরপর যদি কৌশলগত কারণে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাওয়া লাগে, কোনো রাজনৈতিক দলের সাথে যদি নির্বাচনী সমঝোতা হয়, সেটা তখন আমরা সিদ্ধান্ত নেব এবং সেটার জন্য সেই সময়েই সবকিছু হয়তো বদলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, নিশ্চয়ই তাহলে সামনের দিনগুলোতে আপনারা শেষ পর্যন্ত জোট করছেন নাকি এককভাবেই নির্বাচনে যাচ্ছেন সেটা হয়তো পরিষ্কার হবে। মাসুদুল আলম, আপনার কাছে যদি আসতে চাই, এই যে এখন এনসিপির যে অবস্থানটি আপনার কাছে কি মনে হয়? কারণ তারা জুলাই সনদে সই করেনি এবং তাদেরও হচ্ছে এখন পর্যন্ত বেশ কিছু দাবি আছে। সেই জায়গা থেকে সামনের নির্বাচনের জন্য তারা বলছে তারা প্রস্তুত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি মনে হয় যে সামনের রাজনীতিতে আমরা এনসিপির অবস্থানটা কি আসলে খুব শক্তভাবে দেখতে পাবো? দেখেন, আমি যদি এনসিপি নিয়ে কথা বলি, এই দলটার প্রতি আমার আসলে যখন তারা শুরু করলো যাত্রাটা, এই দলটার প্রতি আমার প্রচণ্ড একটা প্রত্যাশা ছিল। আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম, আমি আশা করছিলাম যে এই দলটা ভালো করবে, ভালো করলে আমি খুশি হতাম আর কি। এই কারণে খুশি হতাম যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে প্রচলিত রাজনীতির যে ধারা, আমাদের রাজনীতিতে বেসিক্যালি গত কয়েক দশক ধরে আমরা দেখে আসছিলাম যে আওয়ামী লীগ বিএনপি নির্ভর, হয় আওয়ামী লীগ নয় বিএনপি। আওয়ামী লীগ বিএনপির মধ্যে রাজনীতিতে কোনো পার্থক্য কিন্তু নাই, একই ধরনের রাজনীতি দুইটা দল করে। তো যে কারণে বড় দল হিসেবে এনসিপি একটা যুব সমাজের একটা প্রচণ্ড সাপোর্ট পাবে, এটা আমার ধারণা ছিল। এবং তারা নতুন কিছু করবে, তারা নতুন নতুন চিন্তা তাদের কাছ থেকে আসবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে কিন্তু এনসিপির দিকে আমি আসলে তাকিয়েছিলাম শুরু থেকেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে শুরু থেকেই তারা হতাশ করা শুরু করেছে আমাকে। আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। আমি শুরু থেকেই তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমি কিন্তু একের পর এক আমার মধ্যে হতাশা ভর করেছে। এটা মনে করেন তাদের কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ড বলেন, তাদের কিছু কিছু ক্ষেত্রে একজন ঢাক গুড় ব্যাপার, এবং তারপরে আপনার তাদের কিছু কিছু নেতার আপনার চালচলন, কথাবার্তা, এগুলো মানুষের মধ্যে আমার ধারণা এনসিপির ব্যাপারে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করছে। এই জিনিসটা এনসিপি কিন্তু বুঝতে পারছে, আমার ধারণা এনসিপিটা বুঝতে পারছে, কিন্তু ততদিনে না অনেক দেরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সিদ্ধান্ত নেয় মানুষ কি বললো এটা দেখা না, কি করলো এটা দেখা, তাদের আচার আচরণ দেখা, তাদের কর্মকাণ্ড দেখে, মানুষের বিষয়গুলো নিয়ে। এবং আমার এটাও মনে হয় যে মিডিয়াগুলিও ওদেরকে খুব একটা সাপোর্ট করে নেই আসলে। তো এই যে দেরিটা হয়ে গেছে, এই দেরিটা বোঝা গেল কবে জানেন? বোঝা গেল ডাকসু নির্বাচনের পর। ডাকসু নির্বাচনের পরে এই কারণে আমরা তো সবাই বলি যে এটা গণ-অভ্যুত্থান থেকে বের হয়ে আসে একটা দল, তরুণদের দল, ছাত্রদের দল, কিন্তু দেখা গেল ছাত্রদের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতাই নাই। তারা এই যে আপনার 4টা ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এই 4টাতে তারা কিন্তু কোথাও কোনো আলোচনাতেই আসলো না, একদম কোনো আলোচনাতেই আসলো না। বাট এটাতে কেউ তাদের কাছে প্রত্যাশা করে না। তারা তো তরুণদের দল, তারা তো ছাত্রদের দল। এই ঘটনাগুলোকে আগামী নির্বাচনে প্রভাব পড়বে আপনার কাছে? ওদের জন্য পড়বে, ওদের জন্য পড়বে। অন্যদের হয়তো বিএনপির জন্য নাও পড়তে পারে, কিন্তু ওদের জন্য পড়বে। পড়বে এই কারণে যে এদের তো মূল শক্তিটাই তো এরা। এদের কিন্তু আপনার গ্রামের প্রবীণ লোকরা কিন্তু এনসিপিকে চেনে না। চেনে না এই কারণে কি, এনসিপি এমন একটা দল যে দলে আপনার ধরেন, আমি একটা জিনিস বলি, আপনি গ্রামের মুরব্বীদের কাছে যায়। ধরেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন যাইতাম গ্রামের বাড়িতে, আমার বাবা চাচার সঙ্গে আলাপ করতাম, আমি হয়তো ভাবতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি গেছি, আমি তো অনেক কিছু জানি। তাদেরকে আমি কিছুটা বলতে চাইতাম যে এটা করা উচিত, তারা আমাকে ধমক দিয়ে থামাই দিত, তুই কি বুঝোস? বুঝলেন, আমাদের কি বয়স হয় নাই, আমরা বুঝি না? তো এই মুরব্বীদের যে একটা ব্যাপার বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে খুব চলে। তো এনসিপিদের দলে সবচেয়ে বড় দুর্বলতাটা কি, এমন একটা দল যে দলে কোনো মুরব্বী নাই, পাবেন না। কিন্তু ভাই আপনাদের একজন মুরব্বী রাখেন, দুজন মুরব্বী রাখেন, 10জন মুরব্বী রাখেন, তো দলে কোনো মুরব্বী নাই। কিন্তু তো মুরব্বীদের কিন্তু একটা ভোট আছে না বাংলাদেশে? 50-60 লোকের ভোট আছে না? আছে তো। আমি তো ভোট দেবো, আমি ভোট দেবো না? তো 50-60 লোকের ভোট আপনি কিভাবে পাবেন? কিন্তু এই যে জায়গাগুলো, এই সমস্ত নানা ধরনের ইকুয়েশনের মাধ্যমে
এনসিপি ভবিষ্যতে আমি আসতে খুব একটা এই নির্বাচনে বিশেষ করে আমি খুব একটা আশাবাদী না। কিন্তু আমি যে বললাম এনসিপি হয়তো বুঝতে পেরেছে, বলে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু বুঝছে কিভাবে এনসিপির বর্তমান যে পলিটিক্সটা, এটা কিন্তু আমরা পছন্দ করি মানে ওনারা কারোর সঙ্গে কারোর দ্বিতীয় হয়ে বি টিম হয়ে থাকতে চাচ্ছেন না। ওনারা সরকারের সঙ্গে সরকারের নানা রকম সমালোচনা করতেছেন। এবং জামাত, অনেকে বলতে এনসিপি হলে জামাতের বি টিম, তারা কিন্তু জামাতেরও সমালোচনা করছেন। বিএনপি সমালোচনা তো ওরা আগের থেকেই করেন। তো এনসিপি আমার ভাব দেখে মনে হয়, আমি যতটুকু বুঝি আর কি, আমার ধারণা ওনারা বোধ হয় এই নির্বাচনকে টার্গেট করে এখন আর নামবে না। তারা আসলে রাজনীতিটা মনে হয় করতে চাচ্ছে আমার ধারণা আর কি। এবং তাদের জন্য তারা হয়তো দূরের একটা লক্ষ্য নিয়ে নামছে। এই নির্বাচনে যা হয় হোক, কিন্তু তারা পরবর্তী নির্বাচনটাকে আমার ধারণা তারা যদি টার্গেট করে তারা ভালো করবে এবং তারা যদি এটা ধরে রাখতে পারে। কিন্তু পরবর্তী নির্বাচনের আগে আরেকটি নির্বাচন নিয়ে যে তর্কটা এখনো বিভিন্ন দলের সাথে আছে, দ্বিমত মত দুইটাই আছে, এটা হচ্ছে কি পদ্ধতিতে হবে, পিআর নাকি আগের মতো করে হবে? ওটা নিয়ে এইবার হবে না কেন আমি বলি আপনাকে। পিআর কিন্তু মানে নিম্নকক্ষে পিআর, এটা কিন্তু জামাত এবং ইসলামী আন্দোলন ছাড়া আর কেউ চায় না। এবং জামাতও গত 2 দিনে দেখবেন তারা কোথাও চায় এটা নিম্নকক্ষে পিআর নিয়ে, কিন্তু তারাও জানে এইটা একটা মানে অসম্ভব চাওয়া ছিল। এবং তারা এটা বলতো এই কারণে যে বইলে একটা কিছু পাবলিকের কাছে যেতে হলে একটা কিছু নিয়ে তো যেতে হবে, ওই একটা ইস্যু তারা নিয়ে গেছে। বাট এটা বাংলাদেশে এই মুহূর্তে ইম্পসিবল, একদম ইম্পসিবল। কারণ ইম্পসিবল এই কারণে বাংলাদেশ মানুষ পিআর এখন বুঝে না, তো বুঝতে একটু সময় লাগবে। ওনারা বলা বলি করাতে কিছুটা হয়তো বুঝছে জিনিসটা কি, পিআর জিনিসটা কি। কাউকে জিজ্ঞাসা করছে ভাই পিআরটা কি, যাকে জিজ্ঞাসা করছে সেও বুঝে না। সেও যে এক ভাই বলছে, আমি নিজেও জামাতকে অনেকবার বলছি যে আপনারা যে পিআর চান, আপনারা কোন পিআরটা চান? পিআর তো অনেক রকম আছে, ইসরায়েলে একরকম আছে, নেপালে এক ধরনের আছে, জার্মানিতে আরেক ধরনের আছে। আমি 3টা বললাম, এই 3টাতে কিন্তু 3 ধরনের পিআর। তো আপনারা কোনটা চান সেটা বলেন। কিন্তু তারা কিন্তু এখন এটা কিছু বলে নাই। ভাই আপনি যখন কিছু একটা বলবেন, খেলে হাওয়ার উপরে বললে তো হবে না, মানুষের সঙ্গে সঙ্গে বলবে আপনি কী চান বলেন, বুঝান আমারে। যেমন ধরেন বিএনপির কথা বলি, বিএনপি বলছে যে তারা রাষ্ট্র সংস্কার করবে, 31 দফা তারা দিয়েছে। তারা কিন্তু 31 দফা নিয়ে সভা, সেমিনার, আপনার ওয়ার্কশপ দিনের পর দিন করতেছে। কিন্তু 31 দফা তাদের কোনো একাধিক বুকলেট আছে, তারা কিন্তু বুকলেটগুলো মানুষকে দিচ্ছে। এখন আমি যদি বলি ভাই 31 দফা বুঝি না, আমারে বলবে কি ভাই আপনাদের একটা বুকলেট দিয়েছিলাম, ওটা একটু পড়েন কষ্ট করে, তারপরে বলেন আপনি কোনটা বুঝেন না, বুঝাই যাই। মানে আপনাকে তো একটা থাক, এই যে পিআর নিয়ে এত কথা বলছে, জামাত এটা নিয়ে কোনো বই করছে? একটা ছোট্ট বই করতে পারতো যে পৃথিবীতে কত ধরনের পিআর আছে, তারা কোনটা পিআর চায়। পিআর যারা পিআর নিয়ে আলোচনা করে সিম্পলি একটা কোশ্চেন করে কেউ ভাই আপনি পিআর যে করবেন তাহলে স্বতন্ত্র প্রার্থীর কি হবে? এই প্রশ্নগুলো আর জবাব দিতে পারে না। কেন জবাব দিতে পারে না? কারণ তাদের সেই প্রিপারেশনটা নাই। এই প্রশ্নের জবাব আছে পিআরে, কিন্তু ওনাদের প্রিপারেশন নাই। তো এখন বিষয়গুলো হলো এখানেই যে আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। আপনি যখন কোনো একটা ইস্যু নিয়ে আসবেন, নতুন কিছু যখন নিয়ে আসবেন, তখন তার বেশি প্রিপেয়ার্ড হতে হবে, যে মানুষকে ইনফর্ম করতে, মানুষকে সহজভাবে বোঝাতে হবে, সেটা নাই। আমি যেটা বলছিলাম এনসিপি নিয়ে শেষ করি কথাটা, তো এনসিপির আমি কিন্তু এখন আবার তাদের কথাবার্তায় তাদের মনে করেন একা বেড়ে ওঠার একটা প্রবণতা লক্ষ্য করতেছি, যে আমি কারো বি টিম হব না। যদি এই ধারণা তারা ধরে রাখতে পারে এবং যদি তারা ট্রান্সপারেন্ট হতে পারে, দেখেন আপনি আরেকটা বিএনপি হবেন, আরেকটা আওয়ামী লীগ হবেন, এটা আমি চাই না। বিএনপি আওয়ামী লীগ দেখছি আমি নতুন একটা পার্টি চাই, যে পার্টির প্রত্যেকটা পদক্ষেপ হবে নতুন ধরনের। আপনি হিসাব দিবেন, আপনি ইনকাম করতে আসতেছে, আপনি হিসাব দিবেন, আপনি বলবেন এটা জনগণের পার্টি, আমি অমুকের কাছ থেকে 20 টাকা পাইছি, অমুকের কাছ থেকে 30 টাকা পাইছি। তারা কিন্তু একটা মাস ফান্ডিংয়ের জন্য একটা কিন্তু ওয়েবসাইট করছিল। আমি ওয়েবসাইটে আমি নিজেও কিছু টাকা দিয়েছি, এখানে আমি দিয়েছি এই কারণে কি আমি তো চাই যে এই পার্টিটা ভালো করুক, কিন্তু ওই ওয়েবসাইটে আমি আর খুঁজে পাই না। ওদের ওয়েবসাইটে গেলে পরে উনি বলেন ভাই আপনাদের ওয়েবসাইটে গেলে পরে যখন ওয়েবসাইটে যাই, যে কিন্তু ফান্ডের যে হিসাবটা প্রথম কয়েকদিন দেখতাম, ডেইলি আপনাকে দেখাইতেন, ওটা তো পাই না খুঁজে। ব্যাপারটা কি ভাই বলেন শুনি। জাভেদ হাসান, আশা করি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমি কি এটা নিয়ে কথা বলবো? জি প্লিজ প্লিজ। হ্যাঁ জি জি। আচ্ছা, প্রথমে আমি মাসুদ কামাল ভাইয়ের যে কথাগুলো সেগুলো কয়েকটা একটু জবাব দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে গ্রামে গঞ্জে প্রবীণরা আসলে আমাদের কেউভাবে চেনে না, জানে না, এই কথাটা আসলে আমি জানি না উনি কোথা থেকে দেখেছেন, বা উনি হয়তো দেখতে পারেন, কিন্তু আমাদের কাছেও কিন্তু চিত্রটা ভিন্ন। আমরা তো যখন গ্রামে গঞ্জে যাচ্ছি
বিভিন্ন আমাদের কাজকর্মে সংগঠনের কাজে, সেখানে কিন্তু আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমাদের সাড়াটা কিন্তু আসলে আমরা প্রথমে ভেবেছিলাম যে তরুণদের কাছ থেকে হয়তো বেশি সাড়াটা আসবে, কিন্তু খুব অভাবনীয় ভাবে আমরা খেয়াল করলাম যে আমাদের কাছে আসলে প্রবীণদের আগ্রহটাই বেশি আমাদের রাজনৈতিক দলটা নিয়ে। সেটা মসজিদের ইমাম থেকে শুরু করে গ্রামের মুরব্বী থেকে শুরু করে একেবারে একজন ভ্যান চালক, রিক্সা চালক, তাদের কিন্তু আগ্রহ আছে। তারা এনসিপি নামটা অনেকে জানে না, কিন্তু তারা জানে যে ছাত্রদের একটা রাজনৈতিক দল আছে। হ্যাঁ, এটা নিয়ে তাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং আমরা সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটায় ধরতে চাই। আর ডাকসু নির্বাচন নিয়ে বা জাকসু নির্বাচন নিয়ে, ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে যেটা বলা হচ্ছে যে আমাদের উপরে হয়তো প্রভাব পড়বে, বিএনপির উপর নাও প্রভাব পড়তে পারে, এই কথাটাও আমি সঠিক মনে করছি না। কারণ হচ্ছে ছাত্র সংগঠনের যে নির্বাচনগুলো, সেগুলোর ছাত্রদের অনেক রাজনৈতিক আঞ্চলিক সংগঠন আছে, সাংস্কৃতিক সামাজিক সংগঠন আছে, এবং সর্বোপরি হলগুলো এখানে খুব বড় ভূমিকা পালন করে। আমাদের পলিটিক্যাল পার্টি হিসেবে এবং হলে কিন্তু আমাদের ওই অবস্থানটা ছিল না, এবং আঞ্চলিক বা সাংস্কৃতিক সামাজিক যে সংগঠনগুলো, সেগুলো তো আমাদের প্রভাব ছিল না। সেই কারণে তারপরেও কিন্তু আমরা ডাকসুতে ছাত্রদলের চাইতে অনেক ভালো ফলাফল করেছি হলগুলোতে। শিবিরের পরে কিন্তু আমাদের হলগুলোতে সর্বোচ্চ অবস্থান। তো সেদিক থেকে আমি মনে করি যে এই নির্বাচনটার সাথে আমাদের জাতীয় নির্বাচনটা মিলালে চলবে না। আমাদের এই অবস্থানটা এখনো আমরা মনে করছি যে না, সাধারণ জনগণের আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। সে আকাঙ্ক্ষার জায়গাটা আমরা যদি আমাদের মতন কাজ করতে পারি, আমরা যদি জনগণের কাছে যেতে পারি, তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথা, সমস্যার কথা যদি আমরা শুনতে পারি, তাদের সাথে যদি আমরা যোগাযোগটা আরো বাড়াতে পারি, আমরা মনে করি যে না, সেই জায়গাটা এই নির্বাচনেও হয়তো একটা আশানুরূপ, আমরা যেটা চাচ্ছি সেরকম একটা আশানুরূপ ফলাফল আমরা পেতে পারি। আর উনি যেটা বললেন ক্রাউড ফান্ডিং নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে যেটা আছে, সেটা 3 মাস পর পর সেটা হচ্ছে আপনার 3 মাসের ডাটা থাকে, সর্বশেষ 3 মাসের ডাটা। সেই জায়গাটায় আমরা হচ্ছে ক্রাউড ফান্ডিং নিয়ে আমাদের যে একটা শুরু করেছিলাম যেভাবে, সেটাও আমরা আসলে ওই মার্কেটিংটা বলেন বা জনগণের কাছে ওইভাবে এটাকে অ্যাপ পর্যায়ে বা ওয়েবসাইট পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। কারণ আমাদের তো যেটা আমরা বললাম যে আমাদের মূল শক্তিটা কিন্তু এখন আসলে তৃণমূলের প্রান্তিক পর্যায়ের জনগণ, যারা আসলে এখনো ওইভাবে ওয়েবসাইটের মাধ্যমে আসলে ডোনেশন করাটা তারা এখন ওইভাবে অভ্যস্ত হয়ে ওঠেন নাই। সেটা নিয়ে আমরা কাজ করে চলছি যে কিভাবে সাধারণ জনগণকে আসলে এই ক্রাউড ফান্ডিং এর সাথে ইনভলভ করা যায়, আদার দেন বিকাশ, নগদ, এটা তো আছে, এটার সাথেও, এবং সেই সাথে ওয়েবসাইটের মাধ্যমেও। সেই নিয়ে আমরা কর্মসূচি এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের সাথে, তাদেরকে যদি আরো বলা হয় যে ওয়াকিবহাল করার ক্ষেত্রে আমরা কাজ করে চলছি, এবং আশা করি খুব শীঘ্রই এটাতে আমাদের ব্যাপক একটা উন্নতি আসবে। আচ্ছা, তার মানে হচ্ছে সামনের দিনগুলোতে যে প্রশ্নগুলো বারবার আপনাদের এই ফান্ডিং নিয়ে আসে, কারণ যখন আপনারা সম্মেলন করেছেন, যখন আপনারা আত্মপ্রকাশ করেছেন, তখনও এক ধরনের প্রশ্ন এসেছিল, তাহলে সেটা হয়তো সামনের দিনগুলোতে পরিষ্কার হওয়া যাবে। যেহেতু আমাদের সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টাও যুক্ত আছেন, আমরা আশা করি তিনি সংযুক্ত আছেন আমাদের সাথে। মোহাম্মদ আব্দুল সালাম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আরপিওর নিয়ে যদি একটুখানি আলোচনা করি, আপনারা দলের পক্ষ থেকে আরপিওর যে নতুন যে সংশোধনী, সেটি না হবার জন্য অনুরোধ করেছিলেন আইন মন্ত্রণালয়ে। আপনারা গিয়েছিলেন যে জোটের প্রতীক এবং দলীয় প্রতীকের যে বিষয়টা এর আগে সংশোধনী এনেছে বর্তমান সরকার, শেষ পর্যন্ত সেটি তো আর হলো না, বা সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটি এখন কার্যকর হবে সামনে নির্বাচনে, যে জোটবদ্ধ নির্বাচন করলেও দলীয় প্রতীকেই আসলে নির্বাচন করতে হবে প্রার্থীকে। সেই বিষয়ে যদি ছোট করে আপনার মন্তব্য একটু শুনে নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য আমরা দিয়েছি যে আসলে আরপিওটা কার জন্য? বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য। তা আপনি এখন দেখা গেল যে গতকালকে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত দিল যে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলরা নিজেরা একটা একমত হয়ে তারপরে আসুক। তো এই আরপিওর ব্যাপারে কি নির্বাচন কমিশন কি রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের মতামত নিয়েছিল? মতামত তো দেয়নি, তাদের নিজস্ব মতামত তারা দিয়ে দিয়েছে। কাজে এই জন্যই বলবো যে প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি থাকা দরকার। তা না হলে সরকারের বিভিন্ন কাজের কর্মের উপরে যে মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রশ্ন আনে যে সে বোধহয় এই দলের পক্ষে চলে গেল, সে বোধহয় এই দলের পক্ষে চলে গেল, এই কারণেই কিন্তু এই অবস্থাটা আসে। এটা কোনোভাবেই একটা সুষ্ঠু নির্বাচনের মানে প্রারম্ভিক দিকে যেটা হওয়া উচিত সেটা কিন্তু না। কারণ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য
আপনি সকল রাজনৈতিক দলগুলোকে আপনাকে কনফিডেন্সে নিতে হবে এবং নেওয়ার পরেই তারপর সেইগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এটি সামনে নির্বাচনে বা জোটের ক্ষেত্রে প্রভাব পড়বে আপনার কাছে মনে হচ্ছে? না, জোটের ক্ষেত্রে প্রভাব পড়ার তো কোনো কারণ নেই। আমরা তো যেটা কারণ এটা হলো যে এর আগে থেকেই এইটা ছিল যে যদি জোটের পক্ষ থেকে যে কোনো জোটের সে তার নিজের প্রতীক নিয়েও নির্বাচন করতে পারতো, বা দলের যে দলের মূল দল যে তার প্রতীক নিয়েও নির্বাচন, এবং এটা তো আজকে নতুন ছিল না, এটা দীর্ঘদিন ধরে এই ধারণাটা প্রবাহিত ছিল। কাজে এটা একটা নতুন করে সংযোজন, কাজে নতুন সংযোজন করার আগে প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে তো মতামত নেওয়া উচিত ছিল। সেটা তো অবশ্যই বারবারই হচ্ছে আপনারা বলেছেন, তারপরে যেহেতু সরকার সেই মতামত নেয়নি। অ্যাডভোকেট হাসনাত কায়েম, আশা করি আপনি আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন। আপনার কাছ থেকে এই বিষয়টা মন্তব্য নিয়ে আসতেছি, আরপিওর এই সংশোধনীটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে ওই যে মানে সালাম ভাই যেটা বললেন, এই নির্বাচন কমিশনের তো অনেকগুলো ধরেন সমস্যা। এই নির্বাচন কমিশনের সমস্যাগুলির মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে তারা যে সমস্ত অন্যান্য জায়গায় যে সমস্ত সংস্কার হয়েছে, নির্বাচন কমিশনেরও সেরকম একটা সংস্কারের জন্য কমিশন করা হয়েছিল। নির্বাচন কমিশন, সেই কমিশন যে রিফর্ম কমিশন যেটা, সেটার সাথে প্রায় কোনোভাবেই একমত হয় না, এবং তারা অনেকগুলো প্রশ্নেই তাদের ভিন্নমত জানিয়েছে, এই কথা বলে যে তাদের স্বাধীনতা খর্ব হবে। কিন্তু স্বাধীনতার যেটা আসলে ধারণা যেগুলি আমরা দেখছি, সেগুলি হচ্ছে একদম ফ্যাসিজমের আমলের যে স্বাধীনতা সেরকম। তার মানে ফ্যাসিজমের আমলে ধরেন দল নিবন্ধনের জন্য একটা আইন ছিল যে 100 সিটে আর 100 উপজেলায় 200 সদস্য, তারপরে এরকম অফিস এরকম ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ছিল। আর এটা করা হয়েছিল যাতে সাধারণভাবে কেউ দল হিসেবে নিবন্ধিত হইতে না পারে। এই নির্বাচন কমিশন, রিফর্ম কমিশন যে প্রপোজালটা দিছে সেইটাকে তারা অমান্য করে আগের জায়গাটায় থাকছে। আবার আরপিওর যে এবারের সংশোধনী, এটা তো হইতেই পারে যে একটা ধরেন স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল ঠিক করবে যে আসলে তার প্রধানত তো সে তার নিজের প্রতীক নিয়ে নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল বিশেষ কোনো প্রয়োজনে বা বিশেষ কোনো বাস্তবতায় জোট যদি মনে করে যে সমস্ত জোট একটা প্রতীক নিয়ে নির্বাচন করবে, জোটগত প্রতীক, কিংবা ধরেন কেউ যদি মনে করে যে তার, যেমন ধরেন আমরা এখন পর্যন্ত নিবন্ধন পাই নাই, তো আমাদের নিবন্ধন পাইতে পাইতে তো ধরেন আরো 15 দিন লাগবে কিনা কয়দিন লাগবে আমি জানি না, তারপরে এই মার্কাটা আসলে পরিচিত করবে, তারপরে সে নির্বাচনে যাবে, নাকি সে যদি কোনো জোটে যায়, আমরা হয়তো আমাদের নির্বাচন আমাদের প্রতীকে করতে চাই। কিন্তু এরকম অনেক রাজনৈতিক দল থাকতে পারে যে এইবারই নিবন্ধিত হয়েছে, সে তার আসলে মার্কাটা নিয়ে এই মুহূর্তে নির্বাচনে নামাটাকে তার জন্য আসলে সহজ মনে করছে না, সেই জন্য হয়তো জোট করতেছে, জোটের প্রতীককে সে ব্যবহার করার চিন্তা করতে পারে। সেদিক থেকে আমরা মনে করি যে দুইটা জিনিস হওয়া দরকার, যে নিবন্ধনের কার্যক্রমটা সারা বছর চলা উচিত, এটা ভোটের আগে আগে নিবন্ধন দেবে এরকম হওয়া উচিত না, এটা একটা। আর দুই হচ্ছে, যখন এরকম ব্যবস্থা থাকে তখন প্রধানত এটা হইতে পারে যে প্রত্যেক দল তার নিজের মার্কা নিয়ে নির্বাচন করবে, কিন্তু যদি কেউ চায় তাইলে আসলে সে অন্যের মানে জোটগত মার্কা দিয়েও করতে পারবে। আর যদি এটা বন্ধ করতে চায় তাইলে এইবার বন্ধ করলে আগামী নির্বাচনে এটার জন্য এফেক্টেড হবে, সেই রকমের আইন করা দরকার। না করে আপনি আজকে প্রতীক দিচ্ছেন, তারপরে কালকে একটা দল জোট করতেছে, তাকে আজকে আপনি বন্ধ করে দিচ্ছেন, এইটা আসলে রাজনৈতিক দলগুলির উপর এক ধরনের মানে কি বলা যাবে, যে রাজনৈতিক দলের স্বাধীনতার উপর এক ধরনের হস্তক্ষেপ হবে, তাদেরকে আসলে জোট করার জায়গা থেকে আসলে তাদেরকে বিরত করা হবে। সেই রকমের কাজ আসলে নির্বাচন কমিশনের করা উচিত না বলে আমরা আমাদের দলীয় জায়গা থেকে মনে করি। কমল, আপনার কাছে কি মনে হয় সংশোধনী যেটি এনেছে এবার সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তাতে কি মনে হয় যে যেই জন্য জোটগুলো বারবারই করা হয় নির্বাচনের আগে, যে তারা বলেন যে আরো অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের হয়তো ভোটার সংখ্যা কম, অথবা অনেকে অনেকদিন ধরে রাজনীতি করছেন, পারছেন না এককভাবে নির্বাচন করে আসতে, সেখানে জোট ভাবতে করলে হয়তো ভালো হয় বা আরো সংখ্যা বাড়ে, ভালো ভালো মানুষ আসে সংসদে। কিন্তু যখন হচ্ছে সে ওই নিজের প্রতীকে যেহেতু সে লড়াই করতে পারছে না বলে তো সে জোটে যাচ্ছে, কিন্তু যখন জোটগত সেই প্রতীকটা সে পাচ্ছে না, আপনার কাছে কি মনে হয় যে তখন ওই মানুষগুলোকে আদৌ মানে সুফল পাবে কি না এই সংশোধনীটার? দেখেন, আমি ব্যক্তিগতভাবে, এই যে আমার পার্সোনাল চয়েসের কথা বলেন, যে সমস্ত রাজনৈতিক দলের প্রতীক আছে
তাদের উচিত হবে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করা। এটা আমি পার্সোনাল, যদি প্রতীক থাকে তার, কারণ সে একটা প্রতীক নিয়েছে কেন নিছে? তার তো প্রতীকটা ছেড়ে দিয়ে অন্য প্রতীকে ইলেকশন করে, তার মানে কি সে এমপি হতে চায়, কিন্তু তার দলের প্রতি তার কোনো এই দলটাকে পরিচিত করতে চায় না, তার নিজের প্রতীকে করা উচিত। আবার হাসনাত কাইম ভাই যে কথাটা বললেন যে ওনারা একটা জোট করেছেন, এই জোটের অনেকের হয়তো কোনো প্রতীক নাই, অনেকে নিবন্ধন পায় নাই, তো ওনারা যদি সবাই মিলে একটা প্রতীক দেন সেটা আমি কোনো ভুল দেখি না, এটাও হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে নিবন্ধনের যে সিস্টেমটা, আমি তো এইটারই বিরোধী। কারণ তারা যেভাবে নিবন্ধনের নিয়ম কানুন জারি করছে, এই নিয়ম কানুনটা ভালো মন্দ অন্য লাভ, এই নিয়ম কানুন যেটা চাই এটা যদি সবার জন্য সে প্রযোজ্য করতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আপনি কারোর জন্য বিশাল কঠিন, আবার কারোর জন্য রিল্যাক্স হয়ে যাবেন, এটা তো ভাই তার মানে কি আপনি মাল খান, হিসাব তো ভাই ক্লিয়ার, কিছু একটা ঝামেলা আছে। এই যে একটা দেখলাম যে আপনার কি এমএলএ কি আপনার কি এটা কি বলে, ওই যে ডেস্টিনির মালিক, উনি তো নিবন্ধন পেয়ে গেছে, ওনার দল ওই দিন করলো, এর মধ্যে হয়ে গেল, সাহায্য সে তার কমিটি হয়ে গেছে। আবার আরেকজন আম জনতা পার্টি, সে নিবন্ধন পায় না, সে অনশনে পড়ছে। তো এই যে বিষয়গুলো, আরেকটা দেখলাম কোন একটা পলিটিক্যাল জাতীয় লীগ নাকি একটা দেখলাম, তাকে দেয় নাই অবশ্য, তাকে না এইবার না ভাই একজন পেয়ে গেছে অলরেডি, যার কোনো অফিসই নাই, তার জামাইয়ের ড্রয়িং রুম নেই তার অফিস, তো এগুলো তো পাচ্ছে। আবার দেখলাম যে কে নাকি 176 পৃষ্ঠা দলিল দেওয়া হয়ে গেছে। আবার আপনার এনসিপির প্রথমবার কয়েক হাজার পৃষ্ঠা দিয়েছে, প্রথমবার দেয় নাই, পরে আবার দিচ্ছে। তো এখন বিষয়গুলো হলো কি, আপনারা যদি সবগুলির জন্য সমানভাবে দেখতেন আমার কোনো আপত্তি ছিল না, তা তো আপনি দেখেন না। কাজে এগুলো হলো কি, যে কথাটা আমি বলি আপনাকে, নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মনোভাব আছে এবং স্বৈরাচারী আচরণ আছে। আর আরপিওতে খালি এটাই না, আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো তাদের, যেটা নাকি সালাম ভাই বলেন, আমি সালাম ভাইয়ের সঙ্গে একমত যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আপনার আলাপ করলেন না কেন? আপনার এখানে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে নিয়েই তো আপনার কাজ, তাদের সঙ্গে আলাপ করেন, দেন তারা কি চায়। আপনি যে সিদ্ধান্তটা নিলেন যে আপনাকে যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, এই সিদ্ধান্তটা আপনি কার সঙ্গে আলাপ করে নিছেন? কার সঙ্গে? আপনার নিজের মনে হয়েছে? আপনি কে ভাই? আপনি এক জায়গায় সরকারি চাকরি করতেন, অবসর নিছেন, অবসর পাওয়ার পরে এটা আপনার প্রাইজ পোস্টিং, তা আপনি সিদ্ধান্ত নিলেন দেশ কেমনি চলবো, আপনি সিদ্ধান্ত নিলেন যে পলিটিক্যাল পার্টি কিভাবে কাজ করবে, এটা হয় না। এগুলি দেখেন আবার কতগুলো অনিয়ম করে রাখছে, অনিয়মগুলি কি করছে, এই আরপিও তৈরি করছে, সেটা হলো না ভোট। যদি একজন মাত্র প্রার্থী থাকে তাহলে না ভোট থাকবে। কেন? মনে করেন ওই ব্যালট পেপারে 20 জন প্রার্থী আছে, আমার একজনের পছন্দ হয় নাই, তো সেই অধিকার আমি প্রয়োগ করতে পারবো না? সেই অধিকার প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ব্যালট পেপারে না ভোটটা থাকা উচিত ছিল। ওনারা যে না ভোটটা করছে এটাকে আমি বলি এটা হলো বিকলাঙ্গ না ভোট আর কি। পৃথিবীর কোথাও এই না ভোট নাই। যেখানে যেখানে না ভোট আছে সেখানে সব ব্যালটে না ভোট থাকবে। তো ওনারা রাখে নাই কেন? ওনাদের মাথার থেকে তারা আওয়ামী লীগের ভূতই সরাইতে পারতেছে না। আওয়ামী লীগ 2014-তে কি করছে, তাদের মাথার মধ্যে ওই হিসাব যে আবার 2014 মধ্যে, আরে ভাই আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আইসা নিয়ে 2014-এর মতো ইলেকশন আবার করবে, এটার জন্য এখন থেকে আপনি না ভোটের ওই সিস্টেম করবেন, এটা তো একটা ফানি ব্যাপার হয়ে গেল। না ভোট থাকা উচিত ছিল সব আসনেই, করে নাই। আরেকটা হলো কি 1%, যে স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% লোকের ভোটের সিগনেচার লাগবে। কেমন লাগবে? ধরেন আমি স্বতন্ত্র হব, আমার জন্য যদি আমার এলাকায় যদি 3 লাখ ভোট হয়, তাহলে 3000 লোকের সিগনেচার আমার লাগবে। এই 3000 লোকের আমি সিগনেচার নেব, এই 3000 লোকের ভোটের গোপনীয়তা লঙ্ঘিত হলো না? আমি কাকে ভোট দেবো আমি তো আমার ওয়াইফকে বলবো না, কিন্তু আমাকে সিগনেচার দিয়ে বলতে হচ্ছে যে আমি ওকে প্রার্থী হিসেবে চাই। কি কারণে ভাই? এটা কি কারণ, কি যুক্তি? কোন মানে এইগুলো হলো কি জানেন, আগে যেভাবে চলছে, মানে শেখ হাসিনার ইলেকশন কমিশন, ওই সময় ইলেকশন সিস্টেম যেভাবে ছিল, সেইগুলি আমি মনে করি এবার আরো খারাপ করছে, আরো খারাপ করছে। ইলেকশন কমিশন সংস্কার কমিটি করলাম, ওটাকে মানছে? হাসনাত ভাই কি বললো? উনি তো এটাই বললেন, ওরা তো সংস্কার মানে না, ওরা ওদের মতো একটা করছে। ভাই অদ্ভুত ভাই। আমি একটা বেসিক কথা বলি, আমাদের সমস্যাটা কোথায়, ছোট করে বলি। একটা মানুষ সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে কখন যায়? যখন তার একটা সার্টেন এইজ হয়, তখন সরকার বলে অথবা রাষ্ট্র বলে যে ভাই তুমি অনেক দিয়েছো এই সরকারকে, এই রাষ্ট্রকে সেবা, এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে তুমি আর পারবা না, তোমার বয়সটা একটু হয়ে গেছে, এখন তুমি আর আগের মতো
ওই সক্ষমতা, চিন্তার সক্ষমতা তোমার নাই, শারীরিক সক্ষমতাও তোমার নাই, তাহলে বিদায় করতে পারি, বাড়ি যাও, আল্লাহ বিল্লাহ করো, নাতি নাতি নিয়ে খেলাধুলা করো, পাঠাই দেয় বাড়িতে। আর আমরা করতেছি কি, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মানে আগামী 5 বছর কারা ইলেকশন করবে, কারা ইলেকশনে জিতবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, এইটা পরিচালনার জন্য এই অবসরপ্রাপ্তদের নিয়ে আসি। এই অবসরপ্রাপ্ত লোক না হলে পরে ইলেকশন কমিশন হয় না। কেন? আপনার পরামর্শ কি? মানে এখানে অবশ্যই যারা নাকি এখন চাকরিতে আছে, অথবা ইয়াং আছে, অথবা বিভিন্ন সমাজে আছে, সুশীল সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, অথবা এগুলি বোঝে প্রফেসর, আপনি এদেরকে আনবেন যারা অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভ। অবসরপ্রাপ্তরা কেন? সেই সব জায়গায় আপনার কাছে মনে হয় না যে অনেকে বিতর্কিত হয়ে যেতে পারে? এটা কি বিতর্কিত হচ্ছে না? এই নির্বাচন কমিশনে যে 3 জন গেস্ট আছে, আমি আছি, এই 4 জনের মধ্যে এই নির্বাচন কমিশনের প্রশংসা কে করছে? বলেন কে করছে? এগুলি বলে তো লাভ নেই ভাই। আসলে হয়েছেন কি, ওই যে মাথা মধ্যে একটা আছে যে আগে করে গেছে, আমি ওখান থেকে চেঞ্জ করব না। আগে কে করছে? আগে যে করছে তারা তো আমরা তাড়াইছি, তো তারটাই আপনাকে ফলো করতে হবে কেন? এগুলি বলে লাভ আছে? তাহলে সামনের দিনগুলোতে আসলে যদি এই জায়গায় পরিবর্তন না হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর যে একসাথে আরেকটা কথা বলে শেষ করি। ইলেকশন কমিশনের কাজটা কি? যাকে সিদ্ধান্ত দেওয়া ইলেকশনটা কিভাবে হবে, তারা কোন রকম চাপ, ভয়, ভীতির কাছে মাথা নত করবেন। এমনকি খোদ গভর্নমেন্টের কোনো চাপের কাছে মাথা নত করবে। এটা যে নিয়ম। এনসিপি প্রতীক চায়, কি চায়? শাপলা চায়। তারপরে তারা আন্দোলন করলো, তারপরে প্রতীকের লিস্টে শাপলা নাই, এনসিপির রাগ কমানোর জন্য করি নিয়ে এলো, শাপলা করি নিয়ে আসলো। আপনি কি মনে করেন শাপলা করে তারা যদি এনসিপি না চাইতো তাহলে আসতো এই তালিকায়? আসতো না। তার মানে ভার্চুয়ালি এনসিপির চাপে পড়ে তারা শাপলা করে দিল। কালকে বিএনপি চাপ দেন, কালকে বিএনপি এনসিপির মধ্যে এরকম ভাবে বলুক, বিএনপি সালাম ভাই পারবে না, উনি বয়স্ক মানুষ, ওনার আলাপবাদ, ইয়াং দুই একটা বিএনপির লোক যে আইনে দেখ, তারা সেটা ইলেকশন কমিশনের সামনে যে ঘেরাও দেখ, গালাগালি করুক, দেখবেন কালকে স্বভাব ঠিক হয়ে গেছে। এই চাপ যে ইলেকশন কমিশন সহ্য করতে পারে না, এখন সেই ইলেকশন কেমন করে কন্ডাক্ট করবো? তখন তো চাপ, বহুমুখী চাপ আসবে। এই ইলেকশন কমিশনের পক্ষে এই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব না। মানে আপনিও মানে আস্থা রাখতে পারছেন না আসলে? না, এটা সবচেয়ে আগে বুঝছে এনসিপি। এনসিপি বলছে এরা পারবে না, ঘটনা সত্য। সেই আলোচনা চলতেই থাকবে। অতিথিরা আপনারা আছেন, আমরা বিরতির সময় হয়ে গেছে দর্শকের জার্নালে, বিরতি নিয়ে নিশ্চয়ই ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবার ৭১ জার্নালে। মোহাম্মদ আবুল সালাম, আপনার কাছে আসতে চাই। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো বেগম খালেদা জিয়ার আশেপাশে দুর্নীতিবাজরা ছিল, সেই ঘটনা কেন বাংলাদেশ তখন 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই ঘটনা তারা তদন্ত করে দেখবে যদি তারা ক্ষমতায় আসে। অসুবিধা কি? তদন্ত তো সবই হতে পারে, এটাও তো তদন্ত হবে যে এই গত 12 মাস 13 মাস যারা দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পরে তারা সঠিকভাবে পালন করেছে কিনা, বা এখানে এগুলো তো তাদের মধ্যে এনসিপির পক্ষ থেকে তো বলা হয়েছে যে এর মধ্যে দুর্নীতিবাজ আছে, দুর্নীতি করছে, সেগুলো সবগুলোই দুর্নীতি। অর্থাৎ অন্যায় যারা করবে, অন্যায়কে তো আইনের আশ্রয়ে তাকে আইনের আওতায় আনতেই হবে, এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই, তাই না? এখন সেই ব্যাপারটা তো আগে তারা রাষ্ট্র ক্ষমতায় কে আসবে সেটা তো জনগণ আগে ডিসাইড করবে। জনগণের কাছে তারা যাক, তবে যে তারা অন্তত এটা মনে করতেছে যে বিএনপির সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন হাড্ডাহাড্ডি হবে নাকি আকাশ পাতাল হবে সেটা তো জনগণ ডিসাইড করবে, এটা তো আমি বা ও ডিসাইড করার কেউ না। তা আমরা তো এটার জন্য নির্বাচনটা চাচ্ছি, কিন্তু নির্বাচনটা তো ওরা ক্রমশই খালি পেছাচ্ছে, এই অজুহাত দিয়ে ওই অজুহাত দিয়ে। আজকে যে এইগুলো করে তো আজকে নির্বাচন পেছানোর কারণে তো আজকে জনগণের মধ্যে একটা শঙ্কা চলে আসছে যে আদৌ কি নির্বাচন হবে, ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে। এই যে জনগণের মধ্যে, জনগণকে শঙ্কার মধ্যে রাখছে, সেটা থেকে দূরে থাকা উচিত। এবং তাদের এজেন্ডা নিয়ে তারা তারা আসতেই পারে, এবং এটা তো বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই।
যে তারা আইনের তারা বিচার তো অবশ্যই যারা সরকার পরিচালনা করতে যেয়ে যদি কারোর কোথাও গরমিল থাকে তাহলে তো অবশ্যই সেগুলো বিচারের আওতায় আসতে হবে এবং আসা উচিত। এটা নতুন কোনো কিছু নাই তো, আজকে আইনের শাসন নাই বলেই তো আজকে এই অবস্থা। গত 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন কিভাবে হয়েছে, এর আগে ক্ষমতায় কারা ছিল, এখন আমরা মনে করেন যে এই সরকারটা এই 1 বছর চালায় গেল, পরবর্তী জানুয়ারি ফেব্রুয়ারিতে আসার পরে যে সরকার আসবে যদি মনে করে এই 1 বছরের বকেয়া কি তাদেরকে টানতে হবে না? তো ওই বছর যদি দেখা গেল যে সবচেয়ে বেশি বেকার সমস্যা বাড়ছে, আজকে দুর্নীতি বাড়ছে, তাহলে কি ওটা প্রমাণিত হবে যে নেক্সট গভর্নমেন্টকে সেটার জন্য দায়ী? কাজে এগুলো তো বিচার বিশ্লেষণের ব্যাপার জনগণের কাছে। আমরা তো চাই, আমরা তো বলতেছি যে আপনারা এত কিছু না বলে আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনটা পিছাইতে চান কেন? আর লড়াই হবে না, হোক, অসুবিধা কি আছে? লড়াই তো হবে জনগণ সেটা বুঝবে। নির্বাচন পেছাতে চাচ্ছি সেরকম এক ধরনের মনে হচ্ছে আপনার কাছে? না, আমি এনসিপির কথা স্পেসিফিক বলতেছি, কোন রাজনৈতিক দল তো চাচ্ছে, করতেছে না যে আজকে এটা না হলে নির্বাচন হবে না, আজকে গণভোট আগে হইতেই হবে, নির্বাচন হইলো কি হইলো তাতে কিছু আসে যায় না, নির্বাচন পিছাইলেও কিছু আসে যায় না, আজকে তারা বলছে না। আবার জনগণকে একটা শঙ্কার মধ্যে তারা রাখছে যে কিভাবে আজকে নির্বাচন। আমরা তো বলতেছি যত কিছুই হোক জনগণের ম্যান্ডেট দিতে হবে। ওই কয়েকজন বসে, ওই 40-50 জন 60 জন বৈশা জাতির ভাগ্য নির্ধারণ করবে, জাতি ওই অধিকার কাউকে দেয় নেই, জাতি অধিকার কাউকে দেয় নাই। দীর্ঘ 15-17টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তারপরে প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই। এর মানে এই না একত্র হয়ে তারা জাতির ভাগ্য নির্ধারণ করবে, এই অধিকার কে দিয়েছে? কাজে এটা হলো জনগণের অধিকার, জনগণকে ফিরাই দেওয়া উচিত। জনগণের ম্যান্ডেটের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনে যাওয়া উচিত। তারপরে নির্বাচনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা অবশ্যই সবকিছু দেখবে, এটা তো নতুন করে বলার কিছু নাই। আমরা তো বলছি যার ম্যানিফেস্টো নিয়ে যার চাওয়া আছে সেগুলো নিয়ে তারা নির্বাচনে আসুক, তারপর দেখা যায় জনগণ কাকে চায়। জনগণ কাকে চায় সেটা তো জনগণ ঠিক করবে, এটাকে আমি ঠিক করবো? জাভেদ হাসান, সেটি হচ্ছে আপনারা কি দল থেকে বিএনপি কে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন কিনা? কারণ গত কয়েকদিন ধরে আপনাদের দলের বিভিন্ন নেতারা বিএনপির নানা ধরনের কর্মকাণ্ড বা কোনো ব্যক্তি নেতাকে আক্রমণ করে এক ধরনের কথা বলছেন, এবং সর্বশেষ আজকে দিনেও যদি আমরা বলি যে এটি বলেছেন আপনাদের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী যে বিএনপির সময়কার যে দুর্নীতিতে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে সেটি তারা তদন্ত করে দেখবেন। কিন্তু এই যে মাঝখানে আরো যে 16-17 বছর চলে গেল, সেই সময় যেসব দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন না? না, দেখেন, এখানে তো কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করার কোনো অবকাশ নাই। গত 16-17 বছরে যা হয়েছে সেটা তো হয়েছেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গত 16-17 বছরের আগে সেই যে ধারাবাহিকতাটা 111 কি কারণে আসলো, তার আগের অবস্থাটা, সিচুয়েশনটা, তারা তখন রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তখন বাংলাদেশের অবস্থা কি ছিল সেটাও তো আমাদেরকে জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত। জনগণ তো অনেকে তাদের সেই স্মৃতিটা আছে অনেকের মনের মধ্যে। তো সেই যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয় এটা তো ভুল কোনো কিছু না, এটা তো রেকর্ডের আছে, তাই না? এখন আপনি যদি মনে করেন যে না, এই 1 বছরে দেশ খুব খারাপ চলছে, অরাজকতা চলছে, দেশের মধ্যে দুর্নীতি চলছে, তো এই কারণে আপনি আসার পরে আপনি আবার 5 বছর দুর্নীতি করার একটা আপনি অজুহাত খুঁজে পেলেন, সেটা তো হতে পারে না। আর বিএনপি কে আমরা প্রধান প্রতিপক্ষ বা কোন ধরনের প্রতিপক্ষ ওই জায়গাটা থেকে দেখছি না। আমরা একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল, সামনে যেহেতু নির্বাচন আসছে এবং নির্বাচন একটা ডেমোক্রেটিক প্রসেসে, অবশ্যই নির্বাচনটা মেইন উদ্দেশ্য একটা রাজনৈতিক দলের, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের দায়িত্ব পাওয়া। তো সেই জায়গাটা থেকে আমরা আমাদের মতন করে সেই জনগণের দায়িত্বটা পেতে চাই, বিএনপির মতন করে পেতে চাই। তো সেই ক্ষেত্রে অপোনেন্ট স্টাডি বলে তো একটা ব্যাপার আছে, সেটা আমরা অবশ্যই করার চেষ্টা করছি। সেই জায়গাটায় আমরা বিএনপির যে 2001 থেকে 2006 এর তাদের যে রাষ্ট্র পরিচালনার ইতিহাসটা আছে সেটাও আমরা পর্যালোচনা করছি, সেটাও আমরা জনসম্মুখে আনবো। গত 16-17 বছরের যে ইতিহাস সেটা নিয়ে তো সবচেয়ে বেশি আমরাই ভোকাল, যদি এখনো বলা যায়। আমরা যদি এখন বিচারের কথা বলি তাহলে আবার এই যে কেউ বলা শুরু করবে আমরা নাকি নির্বাচন পেছাতে চাইছি, কিন্তু আমরাই তো বিচার নিয়ে সবচেয়ে বেশি ভোকাল এখন পর্যন্ত। তো এটার সাথে এটাকে মেলানোর কোনো অবকাশ নাই।
আমরা ওইটা নির্বাচনী কাজে বা নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে আমরা সেটা করব। আর বিগত 16-17 বছরের যে ইতিহাস সেটা নিয়ে সবচেয়ে বেশি ভোকাল, সবচেয়ে বেশি যদি রাজপথেও থাকা লাগে সেটা আমরা করছি এবং ভবিষ্যতেও আমরা করে যাব। আপনার কি মনে হয় যে রাজপথের হিসাব করতে গেলে রাজপথের হিসাব করতে গেলে বিগত 17 বছরের হিসাব করতে হবে, শহীদদের হিসাব করতে গেলে বিগত 17 বছরের হিসাব করতে হবে। আর যদি পুরনো দিনের হিসাব করতে হয়, বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে যেটা অন্য কোনো দলের নাই। এই বিএনপির নেতা স্বাধীনতার ঘোষণা করছে, এই বিএনপির নেতা তলাবিহীন ঝুড়ি থেকে, বটমলেস বাস্কেট থেকে এই দেশে উন্নয়নের দ্বার প্রান্তে দেশকে পৌঁছে দিছে, এই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছে। আজকে যত সংস্কার করা হচ্ছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে সবগুলো বিএনপির আমলেই হয়েছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আমলে। কাজে বিএনপি সেগুলো নিয়ে ভয় পায় না। বিএনপির আমল নিয়ে তো বিশ্লেষণ করেই জনগণ ভোট দিবে, যে বিএনপি কে ভোট দিবে কি কারণে দিবে। কাজে বিএনপি কে তো ভোট দিবে যে তার একটা গ্লোরিয়াস অতীত আছে, তারা এই দেশের জন্য অনেক কিছু করেছে। আর এখনো যারা করেই নাই তারা আগে পরীক্ষা দেওয়ার পরে না বোঝা যাবে যে কে কত। কারণ বলা একটা আর করা একটা। এরকম আওয়ামী লীগ এরকম বহু ঢোল বাজাইতো, কিন্তু ঢোল বাজানো এক কথা, আর বক্তৃতা দিয়ে বহু কিছু তারা বলতো, কিন্তু কার্যক্রমে কিন্তু ঠন ছিল, কার্যক্রমে কিছুই করতে পারেনি। বরঞ্চ এই দেশে বেওয়ারিশ লাশ উপহার দিয়েছে, এই দেশে মানে জনগণের অধিকার কেড়ে নিয়ে একটা ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছে। কাজেই কথা বলা আর কাজ করে দেখা, বিএনপি কাজ করে দেখিয়েছে। বিএনপি এই দেশে গুড গভর্নেন্স দিয়েছে, যেটা অন্য কেউ দিতে পারে নাই। কাজে বিএনপি আমরা সেটা ভয় পাই না। আমরা তো এই জন্যই বলছি যে জনগণ ঠিক করবে। এটা কে বললো কে না বললো যে বিএনপি এই বিএনপি ওই, এটা দিয়ে তো ডিসাইড হবে না। এটা জনগণ বলবে যে বিএনপি কি। এটার জন্যই তো আমরা বলতেছি যে একটা নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু সেই নির্বাচন, শেখ হাসিনাও নির্বাচন দিতে ভয় পাইতো, প্রকাশ্যে বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান আইসা দেশ চালাবে, এটার জন্য। এখনো আমরা দেখছি 5ই আগস্টের পরে যখনই আমরা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছে কিনা, তাহলে কিসের জন্য হয়েছে? যদি শেখ হাসিনা একটা সেই ধরনের নির্বাচন দিত, তাহলে তো শেখ হাসিনা আজকে ফ্যাসিস্ট হইতো না। কাজেই সবকিছুর মূলে গণতন্ত্রটা যদি থাকে, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, গণতন্ত্রটা যদি থাকে তাহলে সবকিছু ডিসাইড হবে কারা কি, কার অতীত কি, কার বর্তমান কি এবং ভবিষ্যতে কে কি করবে। অতীত দেখেই কিন্তু বিশ্লেষণ করা যায় যে কতটুকু কে কি করতে পারবে। আমি যতই বক্তৃতা দেই না কেন, আমার যদি অতীতের যদি সেই ধরনের কোনো কার্যক্রমে আমার ছাপ না থাকে, তাহলে জনগণ তো সহজে কাউকে বিশ্বাস করবে না। আপনার কাছে কি মনে হয় যে বর্তমান সরকারও কি ভয় পাচ্ছে নাকি নির্বাচন দিতে? না, বর্তমান সরকার তো তার বাহানা বিভিন্ন ভাবে করতেছেই। আজকে যে জায়গায় সংস্কার কমিশন বসে প্রায় 7-8 মাস, একসাথে 9 মাস বসে অনেকগুলো বিষয়ে ঐক্যমত হইলো, কিছু বিষয় দ্বিমত হয়েছে, সেগুলো নোট অফ ডিসেন্ট, অর্থাৎ একটা জায়গাতে তারা পৌঁছে। এবং এর আগে ডক্টর ইউনূস সাহেব কি বলছেন যে আমি চেষ্টা করবো যতগুলো ঐক্যমত হবে আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমি জনগণের কাছে ছাড়বো, তারপরে পরবর্তী পার্লামেন্ট সেটা ডিসাইড করবে। তো সেই জায়গায় যদি থাকতো তাহলে তো আজকে এই যে এত কিছুর পরেও আবার উপদেষ্টাদের বলতে হইতো না যে রাজনৈতিক দলরা বসে ঐক্যমত হয়ে আসুক যে তারা এটা কিভাবে এখন সমাধান করবে। তাহলে এই সরকারের দায়িত্বটা কি, এই উপদেষ্টাদের কাজটা কি? এই উপদেষ্টাদের মূল কাজটাই তো হলো যে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত পার্লামেন্টের কাছে দায়িত্ব অর্পণ করা, ক্ষমতা অর্পণ করা, এবং তাদের চলাকালীন সময় ডে টু ডে রুটিন ওয়ার্ক যেগুলো আছে সেগুলো করা। যে কারণে আমরা প্রথম থেকে বলে আসছিলাম, তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই, যে আপনারা কি চান, আপনারা সেটার একটা আপনার গাইডলাইন দেন যে আমরা এই চাই, এই কাজটা করতে চাই, এতদিন সময় আমাদের দরকার। সেই রোড ম্যাপ তো এখন পর্যন্ত দেয় নাই, তাই না? তো এই জন্য আমরা বলতেছি যে আজকে এখন যে সময় চলে আসছে, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আজকে বিশ্বের কোনো দেশ বাংলাদেশের সাথে ইকোনমিক্যাল কোনো ডিল করতে চাচ্ছে না, বলতেছে যে পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে সেই পর্যন্ত তারা সেগুলো করবে না। কাজে এখন সবকিছু বাদ দিয়ে সামনে রেখে সামনের দিনগুলো আসলে চিন্তা করতে হবে, এবং সেই নির্বাচন যেন যেই সময় এরই মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তার মধ্যেই হয়। এবং আমরাও আশা করি যে আপনারা সবাই, সকল রাজনৈতিক দলই আসলে সেখানে
অংশ নেবেন। ধন্যবাদ। আজকের মতো আলোচনা আসলে এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আবারও আপনাদের সাথে আমাদের কথা বলবার সুযোগ হবে। আবারও যেহেতু সামনের দিনগুলোতে রাজনীতির নানা বিষয় সামনে আসবে, তখন হয়তো আমরা কথা বলবো। দর্শক, বিরতির সময় হয়ে গেল ৭১ জার্নালে। বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, নির্বাচন বিশ্লেষক। অসংখ্য ধন্যবাদ জনাব নিয়াজউদ্দিন, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা বিরতির আগে যদিও নানা আলোচনার মাঝে আমরা আরপিও সংশোধন নিয়েও কথা বলেছিলাম। আপনার কাছে কি মনে হয় এই সময় সংশোধনীটা কি করবার খুব একটা দরকার ছিল? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আরপিও সংশোধনের বিষয়টা একটা নির্বাচনের আগে নির্বাচন কমিশন যখন তার প্রস্তুতি নেয়, আরপিও সংশোধনের বিষয়ে তাদের যে বিভিন্ন রকম চিন্তা থাকে, আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু নতুন নতুন যুক্ত হয়। সেই 1972 সালের যে আরপিও, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। সুতরাং এটাকে আমি মনে করি যে এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং নির্বাচন কমিশন সেগুলো নিয়ে কাজ করে এবং সেগুলোর প্রেক্ষিতে বিভিন্ন রকম সংশোধনী দেয়। তো এটা যুগোপযোগী দাবি থাকে বিভিন্ন বিষয়ে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের সংস্কার কমিশন কিছু পরামর্শ দিয়েছে, মতামত দিয়েছে, সেগুলোকে এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। এখানে যে পরিবর্তনগুলো হয়েছে, যেটা নিয়ে কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা প্রধান স্টেক হোল্ডার, তাদেরকে এই যে পরিবর্তনগুলো সেগুলো নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা বা তাদের যে মতামত বা তাদের বিভিন্ন যে পরিবর্তন, প্রায় 40 থেকে 40টিরও বেশি সংশোধনী আনা হয়েছে ছোট ছোট। তো সেগুলোকে যে রাজনৈতিক দলগুলো তো প্রধানতম স্টেক হোল্ডার, তাদের মতামতের বিষয়ে রাজনৈতিক দলগুলোর এগুলো নিয়ে ভিন্ন মত আছে। তবে আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচন কমিশন তার যে জায়গাটা, সংস্কার কমিশনের পরামর্শ, বিভিন্ন রকম চিন্তাগুলোকে এখানে প্রয়োগ করেছে। সবসময় আরপিও যখন সংশোধন করা হয় তখন এগুলো নিয়ে ভিন্ন মত থাকে। তো সেই নির্বাচন কমিশনের কাজ হলো সেই ভিন্ন মতগুলোকে শুনে একটা আস্থায় নেওয়ার, যেহেতু রাজনৈতিক দলগুলো প্রধানতম খেলোয়াড় নির্বাচনী এই কার্যক্রমে, সেজন্য তাদেরকে আস্থায় রাখাটা অত্যন্ত জরুরি আমি মনে করি। তো সেই জন্য নির্বাচন কমিশন সেক্ষেত্রে তাদের মতামত গুলোকে গুরুত্ব দিতে পারে, শুনতে পারে, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে উপস্থাপন করে সেগুলোকে জাতির সামনে সেই মতামত দেবার সময় কি আছে, বা আপনার কাছে কি মনে হয় যে এখন ডেকে কি আরো কোনো সংশোধনী যদি প্রয়োজন হয় সেটা কি কথা বলা যেতে পারে? এটা আসলে নির্বাচন কমিশন শুরু থেকেই যদি করতো আসলে ভালো হতো, কারণ জাতীয় এই যে ঐকমত্য কমিশন এতদিন কাজ করেছে, নির্বাচন কমিশনও নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন একদম তারা এই নতুন ভাবে যুক্ত হওয়ার পর থেকে গত 1 বছরের বেশি সময় ধরে তারা কাজ করছে। তবে এই বিষয়ে তারা যদি একটা ডায়ালগ করতেন এটা ভালো হতো। এর মধ্যে বিভিন্ন দল তার মতামত জানিয়েছে, তো সেগুলোকে কারো মনোপুত হয়েছে, কারো মনোপুত হয়নি। এখন নির্বাচন কমিশন সেটা যদি রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করত তাহলে ভালো হতো। এখন আমাদের এই কয়েকটা বিষয়, যেমন কথা হচ্ছে যে প্রার্থী তার যে জোটের মার্কা নিয়ে বা ভোট করার বিষয়ে দলীয় প্রতীকে, এই যে বিষয়গুলো আসছে, এগুলো আসলে এই আলোচনাগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগ বলে ভালো হতো। কিন্তু আপনি দেখবেন কোনো একটা পক্ষ খুশি হচ্ছে, কোনো একটা পক্ষ একমত হচ্ছে, এগুলো থাকছে। আবার জামানতের টাকাটা বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি। তো সেটা বাড়ানো অনেকের কাছে, যারা অর্থ যাদের কাছে উপার্জনটা অনেক কঠিন, তাদের জন্য এই ধরনের প্রার্থিতার ক্ষেত্রে জামানতের এটা টাকা যদিও 20 থেকে 50,000 করা, সেটা খুব বেশি মনে হয় না এই সময়। তথাপি যারা নতুন প্রার্থী হতে চায় তাদের জন্য একটু চ্যালেঞ্জিং। আবার বেশ কিছু পরিবর্তন, পোস্টাল ব্যালটের যে পরিবর্তন, এটা ভালো দিক আছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নেই। না ভোটের বিধানের কথা বলা হয়েছে, একক প্রার্থী হলে না ভোটের বিধান। তো এটা 300 আসনে না ভোটের বিধান থাকলে এটার একটা রিফ্লেকশন
করতে পারতো পুরো নির্বাচন ব্যবস্থায়। সুতরাং নির্বাচন কমিশন যেগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে সরকারের তরফ থেকে সেগুলোকে পাশ করা হয়েছে, এবং আমি মনে করছি যে মোটা দাগে যে পরিবর্তনগুলো হয়েছে তারা বেশিরভাগগুলোই আমাদের রাজনৈতিক দলগুলো সেগুলোতে একমত। কিছু কিছু ক্ষেত্রে তাদের ভিন্ন মত আছে, এগুলো তারা আমি মনে করি যে এগুলো তারা নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়ে গেলে এগুলো নিয়েও আপত্তি আশা করি থাকবে না। এবং আমাদের আপনি যে প্রসঙ্গগুলো বললেন, আমাদের আরেকজন অতিথি তিনিও বলেছেন যে যেসব বিধানের সংশোধনী আসলে আনা হয়েছে এখন সময় আছে কিনা বা এখনো আলোচনা করে এই সংশোধনীর যে দ্বিমতগুলো বারবার আসছে সেটা নিয়ে কথা বলবার সুযোগ আসলে আছে কিনা বা আপনি মনে করেন কিনা করা যায়? দেখেন, কনফ্লিক্টিং সিচুয়েশন গুলোতে কমিশন কোন দিকে মত নিবে। এখন দেখা গেছে যে একই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত আছে। এখন আমরা দেখছি জাতীয় ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে একই নজির দেখেছি, যার ফলে নোট অফ ডিসেন্ট আছে, নানান রকম মতদ্বৈততা থাকবে, মতবিরোধ থাকবে। তো সেজন্য আমি মনে করছি নির্বাচন কমিশন যে জায়গা থেকে সিদ্ধান্তগুলো এখন আরপিওতে সংযুক্ত করেছে, পরিবর্তন সংযোজন বিয়োজন করেছে, এইটা আমি মনে করছি যে মোটা দাগে রাজনৈতিক দলগুলো এটা আমার মেনে নিবে আশা করছি। এবং খুব বেশি যে মৌলিক যে জায়গাগুলো সেগুলোতে তারা নির্বাচন কমিশনকে তারা কনসার্ন জানিয়েছেন। তো এখন সেই ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দল যদি এই ক্ষেত্রে মতামত প্রদান করে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেটা ভেবে দেখতে পারে। যদিও সময় খুব কম, আমার মনে হয় যে কমিশন যদি একটু উদ্যোগী হয় সেক্ষেত্রে এই ধরনের একটা সুযোগ থাকবে বলে আপনি মনে করেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এই যে নিয়াজউদ্দিন, এবং ধন্যবাদ মাসুদ কামাল। আলোচনা শেষ করতেই হচ্ছে, আবারও হয়তো সামনের দিনগুলোতে আলোচনা করবার সুযোগ হবে আপনাদের সাথে, কারণ রাজনীতির নানা রকম খবরাখবর আসলে হতেই থাকবে। দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে একাদশ জার্নালে, নিশ্চয়ই আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই।